এই যে দেখুন, এই রুমটা এক কথায় অসাধারণ টাইপের ছিল, একটু হাই রেঞ্জের মধ্যে ছিল এটা। এই হোটেলের নাম ছিল এই যে এটা সাবিরা গেস্ট হাউস। এই রুমটা আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের প্রিয় সম্মানিত ভিউয়ার্সগণ, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব মূলত বাংলাদেশিরা ইন্ডিয়া ভ্রমণে গিয়ে সবচেয়ে বেশি যে শহরটাতে অবস্থান করে সেটা হচ্ছে কলকাতা। আর এই কলকাতার মধ্যে তিনটা এলাকা আছে যেখানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশি পর্যটকদের সমাগম দেখা যায়। আর এই তিনটি এলাকা হচ্ছে, প্রথমটা নিউ মার্কেট, দ্বিতীয়টা হচ্ছে মার্কুইস স্ট্রিট এবং তৃতীয়টা হচ্ছে হাওড়া বড় বাজার। তো এই তিনটা এলাকা হচ্ছে বাঙালিদের জন্য খুবই পপুলার। আর পপুলার হওয়াতে এখানেই হচ্ছে বাঙালিরা গিয়ে হোটেল সার্চ করে এবং এখানে গিয়ে হচ্ছে হোটেল বুকিং নেয়। আর এই এরিয়াগুলোতে হোটেল নেওয়ার আরও একটি বিশেষ কারণ হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি যে বাসগুলো ঢাকা টু কলকাতা গিয়ে থাকে, এই বাসগুলোর স্ট্যান্ড অর্থাৎ এই বাসগুলোর যে কাউন্টার আছে যেখানে গিয়ে বাসগুলো বিরতি নেয়, তার এরিয়া হচ্ছে এই নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট এবং হচ্ছে হাওড়া বড় বাজার। তো আমি মূলত আজকে তাই এই তিনটা এরিয়া নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে এই তিনটা এরিয়াতে আপনারা যখন পর্যটক হয়ে অথবা হচ্ছে মেডিকেল ভিসা বা যে কোনো বিষয় যদি যান, তাহলে কিভাবে হচ্ছে হোটেল নিলে আপনাদের কোনো ঝামেলা বা ঝামেলা ফেস করতে হবে না, ইজিলি ভাবে হচ্ছে হোটেল নিয়ে নিতে পারবেন। মূলত এই হোটেল টপিকের বাইরেও যদি আপনাদের ইন্ডিয়া সিরিজ নিয়ে অর্থাৎ ইন্ডিয়া যাত্রা বা ইন্ডিয়া ভিসা সংক্রান্ত অন্য কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে সেই সকল প্রশ্নগুলোর উত্তর পেতে সরাসরি চলে আসুন আমার এই চ্যানেলে। আমার এই চ্যানেলে ইন্ডিয়া যাত্রার সমস্ত ভিডিও কিন্তু আপনারা এক চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে টপিক বরাবর আমরা আলোচনায় চলে যাই যে ইন্ডিয়া গিয়ে আপনারা হচ্ছে কিভাবে একটা হোটেল ভাড়া নেবেন, সেই হোটেলের রেট কীরকম হতে পারে, একই সাথে হচ্ছে হোটেলের সিস্টেমটা কীরকম, অর্থাৎ কখন উঠবেন এবং কখন উঠলে আপনাকে কখন হোটেল ছেড়ে দিতে হবে, এই সংক্রান্ত সকল তথ্য কিন্তু আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা পেয়ে যাবেন। লেটস স্টার্ট। সাপোজ ধরুন আপনি ঢাকা থেকে ঢাকা টু কলকাতা বাসে, ঢাকা থেকে ডিরেক্ট হচ্ছে কলকাতা চলে গেলেন। সেখানে গিয়ে আমরা সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে বাস থেকে নেমে আমরা একটা হোটেল বুকিংয়ের জন্য বিভিন্ন রিসেপশনে ঘুরে ঘুরে হচ্ছে হোটেল দেখে অতঃপর হচ্ছে হোটেল চুজ করি এবং হচ্ছে ভাড়া নির্ধারণ করি। তো এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা আমি মনে করি যে একটা বেস্ট পদ্ধতি, যে আপনারা সরাসরি যাবেন এবং গিয়ে রিসেপশনে কথা বলবেন, ওনারা হচ্ছে আপনাদেরকে রুম দেখাবে, আপনাদের যে কতজন মানুষ আছেন সেই কতজনের মিলে আপনাদের কীরকম রুম পছন্দ সেটা আপনারা দেখবেন, ভাড়া রেন্ট নির্ধারণ করবেন, হিসাব করবেন এবং হচ্ছে সম্মত হলে, দুইজনই সম্মত হলে হচ্ছে আপনারা রুমটা ভাড়া নেবেন। তো এটা হচ্ছে একটা সবচেয়ে ভালো মাধ্যম। এই মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো স্থানে গিয়ে কিন্তু আপনারা হচ্ছে হোটেল খুব সহজে খুব দেখে শুনে বুকিং করতে পারতেছেন। এখন কথা হচ্ছে অনেকে হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞতা নাই বা পূর্বে না যাওয়ার কারণে এরকম একটা অভিজ্ঞতা হয় না যে কিভাবে হচ্ছে গিয়ে নিজেরা রিসেপশন থেকে হোটেল বুকিং করবেন। তো তাদের জন্য হচ্ছে কি, তারা অনেকে এইরকম একটা খপ্পরে পড়ে যান যে গিয়ে বিভিন্ন লোক, দালাল টাইপের হচ্ছে কিছু লোক যাওয়া মাত্রই হচ্ছে আপনার ব্যাগ ট্যাগ দেখে বলবে যে ভাই রুম লাগবে কিনা, এইরকম। তো আমার সাজেস্ট থাকবে যে আপনারা ভুল করেও ওনাদের ফাঁদে পা দিবেন না, ওনাদের সাথে হচ্ছে আপনারা যাবেন না। ওনাদের সাথে না গিয়ে নিজেরা সর্বোচ্চ পরিমাণ ট্রাই করবেন যে আপনারা হচ্ছে রিসেপশনে গিয়ে ঘুরে ঘুরে হোটেল নিতে পারেন কিনা। সাপোজ যদি আপনারা না পারলেন তাহলে সোজা চলে যাবেন আপনারা যে বাসের মাধ্যমে কলকাতা গিয়ে উপস্থিত হবেন সেই বাসের কাউন্টারে। ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে ওনাদের পরিচিত লোক থাকে বা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে এরকম কিছু লোক থাকে যারা হচ্ছে আপনাদেরকে নিম্ন থেকে উচ্চ পর্যায়ে যে কোনো ধরনের রুম লাগলে ওনারা হচ্ছে রুম সেবাটা দিতে পারে। সাপোজ ধরুন আপনি গিয়ে কাউন্টারে বলেন যে ভাই আমার একটা রুম লাগবে, আমি হচ্ছে বুঝতে পারতেছি না কিভাবে নিব বা নতুন, তখন দেখবেন যে ওই কাউন্টারের লোকেরা কাউকে কল দিয়ে বলবে যে এরকম একটা লোক আসছে, ওনাদের রুম লাগবে। তো এই ক্ষেত্রে যদি আপনারা ওনার সাথে যে লোকটা আসবে ওনার সাথে কন্ট্যাক্ট করেন, উনি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই আপনার কি পরিমাণ অথবা হচ্ছে কি বাজেটের রুম লাগবে। তো ওনার সাথে শেয়ার করলে আপনাদেরকে সেই পরিমাণ একটা বাসা দেখাবে, আপনার যেটা ভালো লাগে, যেটা মনে হয় যে এটা নিলে বেটার হয়, ওটা কিন্তু আপনারা নেওয়ার সুযোগ পাচ্ছেন। তো এইভাবে রুম নিলেও হচ্ছে আপনারা সবচেয়ে ভালো হয়। কিন্তু আপনি যদি নিজে
গিয়ে রুম নিতে চান অথবা হচ্ছে কোনো দালালের মাধ্যমে নিতে চান, তাহলে দেখা গেল যে আপনি যদি বুঝতে না পারেন, আপনি বুঝে ওঠার আগে আপনার ছিনতাই, রাহাজানি, চুরির এইরকম যাবতীয় ঝামেলার মধ্যে কিন্তু পড়তে পারেন। তো বুঝতেই পারতেছেন আমি যেভাবে বলছি সেম ওই রকম ভাবে যদি রুম নেন তাহলে কিন্তু ঝামেলা হবে না। তো ইন্ডিয়ার রুমের ভাড়া যদি আপনারা বলেন তাহলে আমি বলবো সেখানে গিয়ে আপনারা 400 থেকে মোটামুটি 2-3 হাজার রুপির মধ্যে রুম পেয়ে যাবেন। সর্বনিম্ন 400 রুপি থেকে শুরু করে 400, 500, 600, 800 এইরকম বাজেট অনুযায়ী কিন্তু আপনারা সকল ধরনের রুমই এই কলকাতা এরিয়ার মধ্যে পেয়ে যাবেন। তবে যখন সিজন থাকে ওই সময় গেলে রুমের ভাড়া একটু বেশি হলেও সিজন ছাড়া যখন আপনারা কলকাতাতে ঘুরতে যাবেন তখন কিন্তু রুমের রেন্ট তুলনামূলকভাবে অনেক কম হয়। আর কলকাতাতে রুমের সিস্টেমটা যদি বলেন কিভাবে, তাহলে আমি বলবো যে আপনারা যে কোনো সময়ে রুম বুকিং করেন না কেন, পরের দিন ঠিক 11টার সময় আপনাদেরকে রুম ছেড়ে দিতে হবে। সাপোজ আপনি আজকে বিকেলবেলা রুম নিলেন, একটা বিকাল 6টা বা 7টার দিকে একটা রুম নিলেন, কিন্তু আপনাদের দেখা গেল যে পরের দিন ঠিক সকাল 11টার মধ্যে আপনাদেরকে সেই রুম ছেড়ে দিতে হবে। পরবর্তীতে যদি আপনারা আবার সেই 11টার সময় আবার একদিনের জন্য বুকিং দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার একদিন সময় আপনারা বেশি পাবেন, অর্থাৎ পুরো পরবর্তী 24 ঘন্টা সময়ের জন্য আপনাদের রুমটা বুক হবে। তো আশা করি এই ক্ষেত্রে বুঝতে পারছেন। আর রুমের ব্যাপারটা যদি বলেন, আমি বলবো যে আপনারা সেখানে 400 থেকে শুরু করে 2000 রুপির পর্যন্ত রুম সেখানে পেয়ে যাবেন, 2-3 হাজার, অর্থাৎ আপনাদের বাজেট অনুযায়ী ওনারা সাজেস্ট করবে এবং সেই বরাবর রুমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা চান যে না এইভাবে না আপনারা নিজে নিজে দেখে নেবেন, তারও সুযোগ আছে। আপনারা যাবেন রিসেপশনে ঘুরবেন, আপনাদের পছন্দ অনুযায়ী রুম ওনারা দেখাবে আপনাদের লোক অনুযায়ী। আপনার যদি পছন্দ হয় তাহলে ডিল ফাইনাল করে আপনারা পেমেন্ট করে অতঃপর কিন্তু সেখানে থাকতে পারবেন। আর সেখানে রুম নিতে আপনাদের মূলত আপনাদের যে ভিসা এবং পাসপোর্ট আছে তার ফটোকপি ওনারা করে ওনাদের নিজের কাছে রাখবে। দ্যাটস এনাফ, এতটুকুই। তো এখানে এই বাসাটা দেখুন, এটা কলকাতা নিউ মার্কেট এরিয়ার একদম টপে, অর্থাৎ নিউ মার্কেটে একটি বাসা যেটার ভাড়া ছিল 1500 রুপি পার ডে, অর্থাৎ একদিনের জন্য 1500। তো এটা আমি লাস্টের দিনের জন্য নিয়েছিলাম। দেখুন এই রুমটা এক কথায় অসাধারণ টাইপের ছিল, একটু হাই রেঞ্জের মধ্যে ছিল। এই হোটেলের নাম ছিল এটা সাবিরা গেস্ট হাউস। এই রুমটা দেখতে পারেন, এটা মার্কুইস স্ট্রিটে একদম ড্রেস ট্রাভেলসের কাউন্টারের পিছনে। এই রুমটা আমরা 3 জন নিয়েছিলাম, যার ভাড়া ছিল 1200 রুপির মতো। এখানে বিভিন্ন রুম দেখানোর কারণ আমি বিভিন্ন সময় এক এক সময় ইন্ডিয়া গেছি, এক এক রুম কখনো একা কখনো সমঝোতায় নিছি, এই জন্য এক একটা রুম দেখানো হচ্ছে। এরপর আসি, এটা চেন্নাই অবস্থিত একটি বাসা যার ভাড়া ছিল দৈনিক 800 রুপির মতো। এই বাসাটাও দেখুন খুব সুন্দর ছিল, এটা অ্যাপোলো হসপিটালের কাছে। তো অডিয়েন্সদের উদ্দেশ্যে আমার সাজেস্ট থাকবে এটাই যে আপনাদের ইন্ডিয়া কলকাতা গিয়ে যে কোনো স্থানে যদি আপনাদের বাসা বা রুম অথবা হোটেল প্রয়োজন হয়, তাহলে আপনারা সেম এই মাধ্যমগুলোতে হোটেল নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনাদেরকে বাজে লোকেদের খপ্পরে পড়তে হবে না। তো আজকের মতো এতটুকুই ছিল। এরপরে যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন বা যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সেই কমেন্ট বরাবর উত্তর করে আপনাদেরকে সর্বদা সন্তুষ্ট করার চেষ্টা করবো। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গড বাই, টেক কেয়ার।